আমার হচ্ছে জুলাই সনদ নিয়ে ধারণা বেশ কম। আর জুলাই সনদটা গতকালকে পুরোপুরি পড়ছি। এর আগ পর্যন্ত আমার ধারণা যেটা ছিল সেটা হচ্ছে পাবলিক পারসেপশনের উপর ভিত্তি করে গড়ে উঠছিল। অর্থাৎ জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করার পরপরই আমরা একটা লম্বা সময় ধরে কিন্তু জুলাই সনদে কি থাকবে কি থাকবে না এবং এটা আসলে কতটা প্রতিনিধিত্বমূলক হচ্ছে কতটা, এবং পরবর্তীতে যাতে স্বৈরাচারী সরকাররা না আসতে পারে, মানে আমরা আওয়ামী লীগের রেজিমে যে জিনিসটা দেখছি এটা যাতে না হয়, এটা প্রিভেন্ট করার জন্য আসলে কতটা চেষ্টা জুলাই সনদে করা হচ্ছে, এগুলো নিয়ে বিরাট একটা ডিসকোর্স তৈরি হয়ে গেছিলো এবং সেই ডিসকোর্সের মধ্যে আমি ছিলাম। সেখান থেকে আমার যতটুকু পারসেপশন জুলাই সনদ সম্পর্কে আমি অতটুকুই জানতাম। তো ওই সময় আমরা এটাও দেখছি যে নারী বিষয়ক বা এরকম বিভিন্ন ইস্যুতে কি বলে এটাকে সংস্কার কমিশন গঠন করা হয়েছে এবং তারা বিভিন্ন রকম এক একদিন এক একটা পয়েন্ট তারা দিচ্ছে, এক একটা সংস্কার প্রস্তাব করছে, সেটা নিয়ে একটা ডিবেট হচ্ছে, সেটা নিয়ে আবার সোশ্যাল মিডিয়ায় এক ধরনের ডিবেট হচ্ছে, কিছু মানুষ অ্যাগ্রি করতেছে কিছু মানুষ অ্যাগ্রি করতেছে না। তো ফাইনালি আমার কাছে মনে হয় যে এই পুরা ডিবেটটার মধ্যে একটা ডিবেট, একটা বিতর্ক পুরাটা সময় আসলে কনস্ট্যান্ট ছিল, সেটা হচ্ছে এই যে 84টা সংস্কার প্রস্তাবনা দেওয়া হয়েছে, এই 84টা সংস্কার প্রস্তাবনা একসাথে দেয়া এবং আমি যদি একটাতে একমত হয়ে অন্যটাতে ভিন্নমত পোষণ করি তাহলেও যে আমার কিছু করা থাকবে না, এই অপশনটা না রাখা, এই বিষয়টা নিয়ে যে কন্ট্রোভার্সি বা যেই ডিবেট, এটা আসলে একদম শুরু থেকেই ছিল। তো এখানে আমার প্রশ্ন হচ্ছে এটা নিয়ে যেহেতু একটা বিরাট বড় ডিসকোর্স বা ডিবেট চলমান, এখনও চলমান, আগেও ছিল, পূর্বেও ছিল, অন্তর্বর্তীকালীন সরকার এই জিনিসটাকে কোনোভাবে কোনো দিক দিয়ে অ্যাড্রেসই কেন করে না, এটা হচ্ছে আমার প্রশ্ন। যে যেহেতু ঠিক আছে জুলাই সনদটা অনেক ভালো, অনেক বেনেভোলেন্ট, আমাদের দেশকে পুরোপুরি হচ্ছে ট্রান্সফর্ম করে দিবে, কিন্তু এটা নিয়ে যেহেতু জনগণের মধ্যে এক ধরনের ক্ষোভ তৈরি হয়েছে এবং আছে, তাদের মধ্যে এটা নিয়ে প্রশ্ন আছে, এটাকে আসলে অ্যাড্রেসটা করা হচ্ছে না কেন, এটা হচ্ছে আমার প্রশ্ন। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে কেন অ্যাড্রেস করা হচ্ছে না। আচ্ছা, আমি আসলে রিয়াদের কাছ থেকে দুইটা জিনিস ক্ল্যারিফাই করতে চাচ্ছিলাম। একটা হচ্ছে গণভোট, তো রেফারেন্ডামটা মোটামুটি প্রচলিত একটা জিনিস, পৃথিবীর অনেক দেশেই হয়েছে। তো আগে কি কখনো এরকম এই যে 84টা সংযুক্তি বা সংস্কার একসাথে এই ধরনের নজির আছে কিনা? মানে এরকম এই প্রক্রিয়ার মধ্যে নাই। আচ্ছা ঠিক আছে। আর সেকেন্ড যে জিনিসটা হচ্ছে, তুমি একটা জিনিস বলতেছিলে যে সংবিধান অসংশোধনযোগ্য এরকম না, কিন্তু সংশোধনের প্রক্রিয়াটা আসলে খুবই কষ্টকর। তো আসলে এই জুলাই সনদ ছাড়া আমাদের কাছে কি কোনো বিকল্প পদ্ধতি নাই? বিশেষ করে এই পঞ্চদশ সংশোধনীটা যদি আমরা বাতিল করার কথা বলি, সেই ক্ষেত্রে মানে কোনো আইনি পদ্ধতি নাই, আইনি পদ্ধতি আমাদের কাছে নাই। আচ্ছা ঠিক আছে, সেই ক্ষেত্রে আমাদের মূল যে অবজেক্টিভ, বা আমরা যদি ইন্টারিম সরকারের মূল অবজেক্টিভও ধরি, তাহলে ওটা আসলে ওই পঞ্চদশ সংশোধনীটাকে টার্গেট করে, অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারেই যেন নির্বাচন হয়, এই জিনিসটাকে টার্গেট করে। তো মানে জনগণ হিসেবে আমার কাছে, একজন জনসাধারণ হিসেবে আমার কাছে মনে হয় আমার অবজেক্টিভ বা টার্গেট যদি সেটাই থাকে, তাহলে আসলে বাকি 83টার মধ্যে সবগুলোই খারাপ সেটা বলতেছে না, কিন্তু বাকি 83টা সংশোধনী এটার ভিতরে ঢুকায় জিনিসটাকে বিতর্কিত করার তো কোনো প্রয়োজন ছিল না। এবং যেহেতু এই প্রসেসে কাজটা করা হয়েছে, স্বাভাবিকভাবেই আমার মধ্যে এক ধরনের স্কেপটিসিজম চলে আসছে যে আসলে তাইলে এটার উদ্দেশ্যটা কী? এটার উদ্দেশ্য কি আসলেই শুধুমাত্র একটা স্বৈরাচারী সরকার ব্যবস্থা আগামীতে প্রিভেন্ট করা? এটার উদ্দেশ্য কি আসলেই ডেমোক্রেটাইজেশন করা দেশে, নাকি অন্য কোনো উদ্দেশ্য এখানে আছে? দ্বিতীয় যে প্রশ্নটা, আমি গত 2 সপ্তাহ যাবৎ যতগুলো সরকারি প্রতিষ্ঠানে যাচ্ছি, আমি একটা ব্যাংকে যাচ্ছি, আমি ব্যাংকের সামনে দেখতেছি বড় বড় দুটো ব্যানার, গণভোটে হ্যাঁ দিন। আমি যত সরকারি ওয়েবসাইট বা পোর্টালে ঢুকতেছি, একটা পপ আপ আসতেছে যে গণভোটে হ্যাঁ দিন। তো এখানে আসলে আমার প্রশ্নটা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু ভোটটা অ্যারেঞ্জ করতেছে, হ্যাঁ ভোটের পক্ষে তার প্রচারণা চালানোটা এটা কি আসলে বৈধ কিনা, আইনত বৈধ কিনা আমি ঠিক জানি না, কিন্তু আমি যতদূর জানি যে সরকার আসলে, আমি কি ভোট দিব সেটা সরকার আমাকে বলে দিতে পারে না, সে আমাকে বলতে পারে না যে হ্যাঁ ভোট দেন বা না ভোট দেন। এবং এই যে প্রচারণাটা সে চালাচ্ছে, এর কারণে পরবর্তীতে যদি জুলাই সনদেও হ্যাঁ ভোট জয়যুক্ত হয়, আমার কাছে মনে হয় যে জুলাই সনদটাকে বা পুরো ভোটিং প্রক্রিয়াটাকে তখন প্রশ্নবিদ্ধ করার একটা সুযোগ থাকবে, কারণ সরকার সরাসরি নির্বাচনে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে এবং এই সুযোগটা অবশ্যই রাখতে হবে। কিন্তু দেখা যাচ্ছে যেটা বললো অঙ্গীকারনামার ক্ষেত্রে, অঙ্গীকারনামার 3 নাম্বার যে ধারাটা, সেখানে অবশ্য বলেই দিছে যে জুলাই সনদকে কেউ আদালতে এই সম্পর্কে কেউ কোনো প্রশ্ন উত্থাপন করতে পারবে না। আচ্ছা, তৃতীয় যেই জিনিসটা সেটা হচ্ছে
আমরা দেখি যে জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করা হয় এবং ঐক্যমত্য কমিশন গঠন করার পর সেখানে বেশ কয়েকটা রাজনৈতিক দল, খুব সম্ভবত 34টা রাজনৈতিক দল হচ্ছে জিনিসটার সাথে যুক্ত ছিল তার মধ্যে। এবং আপনারা চাইলে হচ্ছে সনদটা পড়ে দেখতে পারেন, প্রত্যেকটা ধারার পাশে রাজনৈতিক দলগুলোর যে নোট অফ ডিসেন্ট এগুলো আলাদা আলাদাভাবে উল্লেখ করে দেয়া আছে। দলের নাম উল্লেখ নেই, তবে হচ্ছে কোন বিষয়ে কাদের আপত্তি এগুলো আসলে উল্লেখ করে দেয়া আছে। কিন্তু আমরা যদি ওভারঅল জাতীয় সনদটা দেখি এবং গত 4-5 মাসের যত ধরনের প্রচারণা হয়েছে ধারাগুলো সম্পর্কে, সংস্কার প্রস্তাবনা সম্পর্কে, সেগুলো যদি আমরা দেখি তাহলে আমরা দেখব যে আসলে যে ধরনের আপত্তিগুলো জানানো হয়েছে এক একটা ধারার ক্ষেত্রে, এক একটা সংশোধনীর ক্ষেত্রে, সে আপত্তিগুলা বেসিকলি ফান্ডামেন্টালি আসলে এগুলো আমলে নেওয়া হয় না। এবং প্রাইমারিলি তাদের যে বক্তব্য ছিল ঐক্যমত্য কমিশনের বা হচ্ছে সংবিধান সংশোধনের ক্ষেত্রে ইন্টারিম সরকারের যে বক্তব্য ছিল, সেই বক্তব্যের একটা প্রতিফলনই আমরা হচ্ছে সনদের প্রত্যেকটা ধারার ক্ষেত্রে দেখতেছি। তো এই ক্ষেত্রে আসলে প্রশ্ন থাকে যে যদিও রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ ছিল, রাজনৈতিক দলগুলোর আপত্তি বা তাদের মতামত কতটুকু আসলে গ্রাহ্য করা হয়েছে, নাকি নির্দিষ্ট কিছু রাজনৈতিক দলের মতামতের উপর ভিত্তি করে এই সনদটা তৈরি করা হয়েছে আর কি। আচ্ছা, এর বাইরে আসলে আমার খুব বেশি আলোচনা নাই। এর বাইরে আমার আলোচনা হচ্ছে যে জুলাই সনদে অ্যাজ আ সিটিজেন আমি যেই সংস্কারগুলোকে গুরুত্বপূর্ণ মনে করি, সেটা আমি নারী বিষয়ক আইন বলি বা আদিবাসী বিষয়ক আইন বলি, এইগুলোর কোনো উল্লেখ আমি আসলে জুলাই সনদে পাই নাই। এর বাইরে যদি আর কোনো লেখাজোখা থাকে যেখানে আমি উল্লেখটা পাইতে পারি, সেটা আমাকে জানাইতে পারো, কারণ আমি এখানে আসলে কিছুই পাচ্ছি না। যেরকম নারী বিষয়ক আইনের ক্ষেত্রে বেশ কিছু কমিশনটা যেটা ছিল, তারাও বেশ কিছু সংস্কার প্রস্তাবনা করছিল, যেটার কোনো উল্লেখ আমি এখানে দেখতেছি না। যেরকম হচ্ছে সম্পত্তি বন্টনের ক্ষেত্রে সমবন্টনে একটা সুযোগ যেন রাখা হয়। এখন আমাদের দেশে জমি জমা এবং হচ্ছে বৈবাহিক ক্ষেত্রে ধর্মীয় আইন ফলো করা হয়, এটা কোনো সমস্যা না, কিন্তু এখানে তারা একটা এক্সেপশন রাখা হয়। কেউ যাতে ফলো করতে না চাইলে, কেউ যদি চায় যে আমার 2টা মেয়ে আছে, আমি 2জনকে আমার সব সম্পত্তি দিয়ে দেবো, আমি আমার ভাইয়ের ছেলে মেয়েকে আমি দিব না, এই সুযোগটা যেন তার জন্য রাখা হয়। এই সংস্কার প্রস্তাবনাটা করা হয়েছিল কমিশনের পক্ষ থেকে, এখানে এটার কোনো রিফ্লেকশন নাই। দ্বিতীয়ত হচ্ছে বাংলাদেশের ধর্ষণ বিষয়ক যে আইন, মারাত্মক মানে ভয়াবহ রকমের প্রেজুডিসড একটা আইন, এবং এখানে ধর্ষণের ডেফিনিশন এতটাই সংকীর্ণ যে একজন পুরুষ সেক্সুয়াল হ্যারাসমেন্ট, সেক্সুয়াল মোলেস্টেশন বা ধর্ষণের জন্য আসলে আবেদন করতে পারে না। তো সংস্কার কমিশনের কাছ থেকে আসলে এই হ্যাঁ, পুরুষের ধর্ষণের স্বীকৃতি নাই, এক্স্যাক্টলি, মানে ধর্ষণের যে সংজ্ঞা সেখানে শুধুমাত্র নারী উল্লেখ করা আছে। তো সংস্কার কমিশনের পক্ষ থেকে এই প্রস্তাবনাটাও দেওয়া হয়েছিল, কোনো রিফ্লেকশন নাই। আদিবাসীদের অধিকার, জমি জমার অধিকার, স্বায়ত্তশাসনের অধিকার, কোনো বিষয়ে আসলে কোনো রিফ্লেকশন নাই। তো এর বাইরে যদি আর কোনো ডকুমেন্ট থাকে যেখানে রিফ্লেকশনটা আছে, আমি সেটা পড়ে দেখতে আগ্রহী। কিন্তু এখানে আসলে যে ধরনের সংস্কারগুলো আমরা জুলাই অভ্যুত্থানের পরে দেখতে চাইছি, তার অধিকাংশ সংস্কারের রিফ্লেকশনই নাই। মূলত হচ্ছে আইনসভা, সংবিধান এবং নির্বাচন, এবং হচ্ছে আইনসভা যেটা গঠন হবে সেখানে যেন প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন এনশোর করা যায়, এই রিলেটেড সংস্কারগুলোর উল্লেখ এখানে আছে। এর বাইরে ম্যাক্সিমাম সংস্কারের উল্লেখ আসলে আমি দেখতেছি না। এই জন্য আমি যদি ব্যক্তিগতভাবে বলি যে যেহেতু আমি যে সংস্কারগুলো চাইছিলাম সেগুলোর রিফ্লেকশন আমি জুলাই সনদে দেখতেছি না, এবং একটা ধারার সাথেও যদি আমি একমত পোষণ না করি, সেই ক্ষেত্রে আসলে আমি মনে করি যে আমার হ্যাঁ ভোট দেওয়াটা যুক্তিসঙ্গত হবে না। এখানে হইতে পারে যে আমি 83টা ধারার সাথে একমত, কিন্তু একটার সাথে আমি একমত না। আমাকে অন্তর্বর্তীকালীন সরকারের এমন ব্যবস্থা আমাকে করে দেওয়া উচিত ছিল যাতে আমি ওই একটা বিষয়ে আমার দ্বিমতটা পোষণ করতে পারি। সে যেহেতু দেয় নাই, তার মোটিভের প্রতি আমি সন্দিহান, এবং এই গণভোটে হ্যাঁ দেওয়ার ব্যাপারে আমার মানে আমি এখনো ডিসাইড করে উঠতে পারি না আর কি।